বাংলাদেশ ও উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে যারা শোষিত মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন তাদের মধ্যে মাওলানা আব্দুল হামিদ ভাসানীর নাম সর্বাগ্রে উচ্চারিত হয়। তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, ছিলেন একাধারে ধর্মীয় আলেম, সমাজ সংস্কারক, কৃষক নেতা ও বিপ্লবী চিন্তাবিদ। তার জীবন ছিল শোষণের বিরুদ্ধে সংগ্রামের এক জীবন্ত দলিল। ভাসানীর রাজনীতি ছিল সাধারণ মানুষের রাজনীতি, বিশেষ করে কৃষক, শ্রমিক ও নিপীড়িত শ্রেণীর রাজনীতি। সাম্রাজ্যবাদ, জমিদারি ব্যবস্থা, পুঁজিবাদী শোষণ এবং রাজনৈতিক ভণ্ডামির বিরুদ্ধে তিনি আজীবন লড়াই করেছেন। জন্ম ও পারিবারিক পরিচয়। মাওলানা আব্দুল হামিদ ভাসানীর জন্ম 1880 সালের 12 ডিসেম্বর, মতান্তরে 1879, বর্তমান টাঙ্গাইল জেলার সন্তোষ অঞ্চলের নিকটবর্তী ধনবাড়ী থানার সিরাজগঞ্জ জেলার ভাসান গ্রামে। তার জন্মস্থান নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কিছু মতভেদ থাকলেও ভাসান নামক গ্রামের সঙ্গে তার জীবনের গভীর সম্পর্ক থাকায় তিনি ভাসানী নামে পরিচিত হন। পারিবারিক পটভূমি। ভাসানীর পিতা হাজী শরাফত আলী ছিলেন একজন ধর্মপ্রাণ মুসলমান এবং মাতা রাহিমা খাতুন ছিলেন অত্যন্ত ধার্মিক ও স্নেহশীল নারী। পরিবারটি ছিল দরিদ্র, কিন্তু ধর্মীয় মূল্যবোধে সমৃদ্ধ। ছোটবেলা থেকেই ভাসানী ধর্মীয় অনুশাসন, মানবপ্রেম ও নৈতিকতার শিক্ষা পান। শৈশবকাল ও দারিদ্র্যের প্রভাব। ভাসানীর শৈশব কেটেছে চরম দারিদ্র্যের মধ্যে। গ্রাম বাংলার কৃষক জীবন, নদী ভাঙন, মহাজনের অত্যাচার ও জমিদারদের শোষণ তিনি খুব কাছ থেকে দেখেছেন। এই বাস্তব অভিজ্ঞতাই তার মনে শোষণ বিরোধী চেতনার বীজ বপন করে। শৈশবেই তিনি উপলব্ধি করেন, দরিদ্র মানুষের কষ্টের মূল কারণ অন্যায় সামাজিক ব্যবস্থা। ধর্ম কেবল ইবাদতের বিষয় নয়, এটি ন্যায়বিচারের শিক্ষা দেয়। শাসক শ্রেণী সাধারণ মানুষের ঘামে বেঁচে থাকে। এই উপলব্ধি পরবর্তীকালে তাকে মাজলুম জননেতা হিসেবে গড়ে তোলে। শিক্ষাজীবন। প্রাথমিক শিক্ষা। ভাসানী প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন গ্রামের মক্তবে। সেখানে তিনি কোরআন শিক্ষা, আরবি ভাষা এবং ইসলামী শিষ্টাচার সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করেন। উচ্চতর ধর্মীয় শিক্ষা। পরবর্তীতে তিনি বিভিন্ন মাদ্রাসায় অধ্যয়ন করেন। তার শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো হল আরবি ব্যাকরণ, হাদিস, ফিকাহ, তাফসির, ইসলামী দর্শন। তিনি তৎকালীন খ্যাতনামা আলেমদের সান্নিধ্যে এসে গভীর জ্ঞান অর্জন করেন। কিন্তু তিনি ছিলেন প্রচলিত ধারার আলেমদের থেকে ভিন্ন। ধর্মকে তিনি কুসংস্কারের হাতিয়ার না বানিয়ে মানব মুক্তির দর্শন হিসেবে দেখেন। সুফিবাদ ও মানবতাবাদ। ভাসানী সুফিবাদ দ্বারা গভীরভাবে প্রভাবিত হন। সুফিবাদের মূল দর্শন মানুষের সেবা করাই আল্লাহর সেবা। এই দর্শন তার চিন্তাকে মানবতাবাদী করে তোলে। তিনি বিশ্বাস করতেন, ধর্ম মানে মানুষের পাশে দাঁড়ানো। ক্ষুধার্ত মানুষের জন্যে রাজনীতি ও ধর্ম আলাদা হতে পারে না। সামাজিক ন্যায়বিচার ছাড়া ধর্ম পূর্ণতা পায় না। ব্রিটিশ শাসনের প্রেক্ষাপট। ভাসানীর কৈশোর ও যৌবনকাল কেটেছে ব্রিটিশ শাসনের সময়। তখন কৃষকের ওপর অতিরিক্ত কর, জমিদারি শোষণ, নীলকরদের অত্যাচার, মুসলমান সমাজের পশ্চাৎপদতা, এই সব কিছু ভাসানীকে গভীরভাবে নাড়া দেয়। তিনি বুঝতে পারেন, ব্রিটিশ শাসন শুধু রাজনৈতিক শাসন নয়, এটি অর্থনৈতিক ও সাংস্কৃতিক দাসত্বও। রাজনীতিতে প্রবেশের সূচনা। ভাসানীর রাজনৈতিক চেতনার উন্মেষ ঘটে ধীরে ধীরে। প্রথমে তিনি সমাজ সংস্কারের কাজ শুরু করেন। ধর্মীয় কুসংস্কার বিরোধী আন্দোলন, শিক্ষা বিস্তার, কৃষকদের সংগঠিত করা। এরপর তিনি সরাসরি রাজনৈতিক আন্দোলনে যুক্ত হন। খেলাফত আন্দোলনে অংশগ্রহণ। 1919 সালে শুরু হওয়া খেলাফত আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এটি ছিল তার প্রথম বড় রাজনৈতিক অংশগ্রহণ। এই আন্দোলনের মাধ্যমে তিনি বুঝতে পারেন সংগঠিত আন্দোলনের শক্তি, জনসমর্থনের গুরুত্ব, ব্রিটিশ বিরোধী সংগ্রামের বাস্তবতা। কৃষক আন্দোলনের প্রতি আকর্ষণ। ভাসানীর রাজনীতি ছিল সাধারণ মানুষের রাজনীতি, বিশেষ করে কৃষক, শ্রমিক ও নিপীড়িত শ্রেণীর রাজনীতি। কৃষকদের মুক্তি ছাড়া দেশের মুক্তি অসম্ভব। এই চিন্তা থেকেই তিনি কৃষক আন্দোলনের পথে অগ্রসর হন, যা পরবর্তীকালে তার রাজনৈতিক জীবনের প্রধান বৈশিষ্ট্যে পরিণত হয়। ব্যক্তিত্ব ও জীবন দর্শন। ভাসানীর ব্যক্তিত্ব ছিল অপসামহীন, সাহসী, সাধারণ মানুষের মতো জীবনযাপনকারী, বিলাস বিরোধী। তিনি বিলাসী জীবন ঘৃণা করতেন। রাজনীতিকে তিনি পেশা নয়, দায়িত্ব হিসেবে দেখতেন।
ব্রিটিশ বিরোধী আন্দোলন, মুসলিম লীগ ও কৃষক রাজনীতির উত্থান। ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা। ২০ শতকের প্রথমার্ধে ভারতবর্ষ ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের কঠোর শাসনের অধীনে। এই সময়ে মাওলানা আব্দুল হামিদ ভাসানী কেবল ধর্মীয় আলেম হিসেবেই নয়, বরং একজন সচেতন রাজনৈতিক কর্মী হিসেবে আত্মপ্রকাশ করেন। তার কাছে ব্রিটিশ শাসন ছিল শুধু বিদেশি শাসন নয়, এটি ছিল কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের শোষণের প্রধান উৎস। ভাসানী বিশ্বাস করতেন, যে শাসন মানুষের ভাত কেড়ে নেয়, সে শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করাই ধর্ম। এই বিশ্বাস থেকেই তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুক্ত হন। খেলাফত ও অসহযোগ আন্দোলন। খেলাফত আন্দোলনে ভাসানীর ভূমিকা। ১৯১৯ থেকে ১৯২৪ সালের খেলাফত আন্দোলন ছিল উপমহাদেশের মুসলমানদের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক জাগরণ। মাওলানা ভাসানী এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। খেলাফত আন্দোলনে তার ভূমিকা ছিল গ্রামে গ্রামে জনসভা করা, ধর্মীয় ভাষায় ব্রিটিশ বিরোধী চেতনা ছড়িয়ে দেওয়া, মুসলমান কৃষকদের রাজনৈতিকভাবে সচেতন করা। এই আন্দোলনের মাধ্যমে তিনি প্রথম বৃহৎ জনসংযোগ গড়ে তোলেন। অসহযোগ আন্দোলনের প্রভাব। গান্ধীর নেতৃত্বে পরিচালিত অসহযোগ আন্দোলনের আদর্শও ভাসানীকে প্রভাবিত করে। যদিও তিনি কংগ্রেসের সরাসরি রাজনীতিতে যুক্ত হননি, তবু ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে গণ আন্দোলনের ধারণা তার মনে গভীর ছাপ ফেলে। কারাবরণ ও দমনপীড়ন। ব্রিটিশ সরকার ভাসানীর কর্মকাণ্ডকে বিপজ্জনক মনে করে। ফলস্বরূপ তাকে একাধিকবার গ্রেপ্তার করা হয়, কারাবন্দী করা হয়, সভা সমাবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। কিন্তু কারাগার ভাসানীকে দমাতে পারেনি, বরং কারাগার তার রাজনৈতিক চিন্তাকে আরও পরিপক্ক করে তোলে। তিনি উপলব্ধি করেন, স্বাধীনতা কেবল রাজনৈতিক দাবি নয়, এটি সামাজিক মুক্তির প্রশ্ন। নেতৃত্ব মানে ত্যাগ, ভয় শাসকের অস্ত্র, জনগণের শক্তি। মুসলিম লীগের সঙ্গে সম্পৃক্ততা। মুসলিম লীগে যোগদান। ১৯৩০-এর দশকে ভাসানী মুসলিম লীগের রাজনীতিতে যুক্ত হন। তবে তার মুসলিম লীগে যোগদানের কারণ ছিল ভিন্ন। মুসলমান কৃষকদের অধিকার আদায়, সাম্প্রদায়িক নয়, অর্থনৈতিক মুক্তির রাজনীতি, ব্রিটিশ শাসনের অবসান। তিনি মুসলিম লীগকে ব্যবহার করতে চেয়েছিলেন শোষিত মুসলমান সমাজের কণ্ঠস্বর হিসেবে। আসাম প্রদেশে ভাসানীর সংগ্রাম। ভাসানীর রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হল আসামের কৃষক সমস্যা। আসামের কৃষক সমস্যা। আসামে তখন মুসলমান চাষিদের উচ্ছেদ, ভূমিহীনতার সংকট, ব্রিটিশ প্রশাসনের বৈষম্যমূলক নীতি। ভাসানী এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান। কৃষক সংগঠন গড়ে তোলা। তিনি আসামে কৃষক সভা গঠন করেন, ভূমির অধিকার নিয়ে আন্দোলন করেন, মুসলমান ও অমুসলমান কৃষকদের ঐক্যের ডাক দেন। এই কারণে তিনি আসামের শাসক গোষ্ঠীর রসনালে পড়েন। মজলুম জননেতা উপাধির সূচনা। আসামের কৃষকরা ভাসানীকে ডাকতে শুরু করে মজলুম জননেতা, কারণ তিনি কৃষকের পাশে দাঁড়িয়েছিলেন, ক্ষমতার সঙ্গে আপোষ করেননি, নিপীড়িত মানুষের ভাষায় কথা বলেছেন। এই সময় থেকেই ভাসানী একজন আঞ্চলিক নেতা থেকে সর্বভারতীয় গণনেতায় পরিণত হন। দেশভাগের রাজনীতিতে ভাসানীর অবস্থান। পাকিস্তান আন্দোলন। ১৯৪০-এর দশকে পাকিস্তান আন্দোলন শুরু হলে ভাসানী তাতে সমর্থন জানান। তবে তার সমর্থনের ভিত্তি ছিল মুসলমান কৃষকের নিরাপত্তা, অর্থনৈতিক মুক্তি, জমিদারি ব্যবস্থার অবসান। তিনি কখনোই সাম্প্রদায়িক বিদ্বেষের রাজনীতি করেননি। দ্বিজাতি তত্ত্ব নিয়ে ভাসানীর দৃষ্টিভঙ্গি। ভাসানীর কাছে দ্বিজাতি তত্ত্ব ছিল একটি রাজনৈতিক কৌশল, শোষণ থেকে মুক্তির একটি সম্ভাব্য পথ। কিন্তু তিনি স্পষ্টভাবে বলেছিলেন, পাকিস্তান যদি কৃষকের মুক্তি না আনে, তবে সে পাকিস্তান আমার নয়। ১৯৪৭ সালের দেশভাগ ও বাস্তবতা। দেশভাগের পরও ভাসানী পূর্ব পাকিস্তানে বা বর্তমান বাংলাদেশে চলে আসেন। তিনি দ্রুত বুঝতে পারেন, শাসক বদলেছে, শোষণ রয়ে গেছে। জমিদারি বিলুপ্ত হলেও নতুন শোষক শ্রেণী তৈরি হয়েছে। পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী বৈষম্যমূলক আচরণ করছে। এই উপলব্ধি তাকে মুসলিম লীগের রাজনীতি থেকে ধীরে ধীরে দূরে সরিয়ে নেয়। মুসলিম লীগ থেকে দূরত্ব। ভাসানী মুসলিম লীগের মধ্যে দেখতে পান ক্ষমতার লড়াই, কৃষক বিরোধী নীতি, গণমানুষ থেকে বিচ্ছিন্নতা। তিনি প্রকাশ্যে সমালোচনা করতে শুরু করেন। এর ফলস্বরূপ দলীয় বিরোধিতা, রাজনৈতিক চাপ, প্রান্তিক করে দেওয়ার চেষ্টা। কিন্তু ভাসানী আপোষ করেননি। কৃষক রাজনীতির স্পষ্ট রূপ।
এই সময় ভাসানীর রাজনীতিতে 3টি বিষয়ে স্পষ্ট হয়ে ওঠে। কৃষকই রাজনীতির কেন্দ্র। রাষ্ট্র মানে শুধু শাসক নয়, জনগণ। স্বাধীনতা মানে ভাত, কাপড়, ইজ্জত। তিনি বলতেন, ক্ষুধার্ত মানুষের কাছে সংবিধান অর্থহীন। ভাষা আন্দোলন, আওয়ামী লীগ, ন্যাপ ও বামপন্থী রাজনীতি। পূর্ব পাকিস্তানের রাজনৈতিক বাস্তবতা। ১৯৪৭ সালের দেশভালের পর পাকিস্তান রাষ্ট্র গঠিত হলেও খুব দ্রুতই পূর্ব পাকিস্তানের জনগণ বুঝতে পারে এই রাষ্ট্র কাঠামোর ভেতরেই নতুন ধরনের শোষণ জন্ম নিয়েছে। পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী রাজনৈতিক ক্ষমতা একচেটিয়া করে, অর্থনৈতিক বৈষম্য তৈরি করে, ভাষা ও সংস্কৃতিকে অবজ্ঞা করে, পূর্ব পাকিস্তানকে উপনিবেশের মতো শাসন করে। মাওলানা ভাসানী এই বৈষম্য প্রথম দিকেই স্পষ্টভাবে উপলব্ধি করেন। ভাষা আন্দোলনে ভাসানীর ভূমিকা। রাষ্ট্রভাষা প্রশ্নে ভাসানীর অবস্থান। ১৯৪৮ সালে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণার পর ভাসানী তীব্র প্রতিবাদ জানান। তিনি স্পষ্টভাবে বলেন, যে ভাষায় মানুষ কথা বলে না সে ভাষা তার রাষ্ট্রভাষা হতে পারে না। ভাসানীর কাছে ভাষা আন্দোলন ছিল সাংস্কৃতিক অধিকারের প্রশ্ন, রাজনৈতিক মর্যাদার প্রশ্ন, গণতন্ত্রের প্রশ্ন। আওয়ামী মুসলিম লীগ গঠন। নতুন রাজনৈতিক দলের প্রয়োজন। মুসলিম লীগের অভ্যন্তরে গণবিচ্ছিন্নতা ও ক্ষমতালিপ্সা দেখে ভাসানী উপলব্ধি করেন পুরনো দলের ভেতর থেকে জনগণের রাজনীতি সম্ভব নয়। প্রতিষ্ঠা। ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার রোজ গার্ডেনে গঠিত হয় আওয়ামী মুসলিম লীগ। প্রতিষ্ঠাতাদের মধ্যে ছিলেন মাওলানা আব্দুল হামিদ ভাসানী, সভাপতি, শামসুল হক, শেখ মুজিবুর রহমান, যুগ্ম সম্পাদক। ভাসানী এই দলের মাধ্যমে জনগণের রাজনীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেন। ভাষা আন্দোলনে আওয়ামী লীগের নেতৃত্ব। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আওয়ামী মুসলিম লীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভাসানী নিজে কারাবন্দী থাকলেও তার নেতৃত্ব আন্দোলনের ওপর গভীর প্রভাব ফেলে। তিনি আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেছিলেন, ভাষার প্রশ্নে আপোষ মানে আত্মসমর্পণ। ভাষা আন্দোলনের মধ্য দিয়ে পূর্ব পাকিস্তানের জাতীয়তাবাদ সুদৃঢ় হয়। ভাসানী গণমানুষের অবিসংবাদিত নেতা হিসাবে প্রতিষ্ঠিত হন। যুক্তফ্রন্ট ও ১৯৫৪ সালের নির্বাচন। যুক্তফ্রন্ট গঠন। ১৯৫৪ সালে মুসলিম লীগের বিরুদ্ধে গড়ে ওঠে যুক্তফ্রন্ট, যার অন্যতম প্রধান নেতা ছিলেন ভাসানী। যুক্তফ্রন্টের ২১ দফা কর্মসূচিতে ছিল বাংলাকে রাষ্ট্রভাষা করা, জমিদারি বিলোপ, কৃষক ও শ্রমিকের অধিকার, প্রাদেশিক স্বায়ত্তশাসন। ঐতিহাসিক বিজয়। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট মুসলিম লীগকে ভরাডুবি ঘটায়। এটি প্রমাণ করে জনগণ ভাসানীর রাজনীতির পক্ষে। ক্ষমতা ও নীতির সংঘাত। নির্বাচনের পর ভাসানী লক্ষ্য করেন, ক্ষমতায় গিয়ে অনেক নেতা আদর্শ ভুলে যাচ্ছেন, আপোষের রাজনীতি বাড়ছে, গণস্বার্থের বদলে ক্ষমতার স্বার্থ প্রাধান্য পাচ্ছে। ভাসানী এই আপোষ মেনে নেননি। আওয়ামী লীগ থেকে বিচ্ছেদ। মতাদর্শগত দ্বন্দ্ব। ভাসানীর সঙ্গে আওয়ামী লীগের অন্য নেতাদের মূল দ্বন্দ্ব ছিল সমাজতন্ত্র বনাম মধ্যপন্থী রাজনীতি, কৃষককেন্দ্রিক বনাম শহরকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি, আপোষহীন বনাম সাংসদীয় রাজনীতি। ১৯৫৭ সালে কাগমারি সম্মেলনে ভাসানী ঘোষণা করেন, আসসালামু আলাইকুম পাকিস্তান। এই বক্তব্য ছিল পশ্চিম পাকিস্তানি শাসনের প্রতি তার প্রকাশ্য বিদায়। ন্যাশনাল আওয়ামী পার্টি, ন্যাপ। ন্যাপের প্রতিষ্ঠা। ১৯৫৭ সালে ভাসানীর নেতৃত্বে গঠিত হয় ন্যাশনাল আওয়ামী পার্টি। ন্যাপের আদর্শ ছিল সমাজতন্ত্র, সাম্রাজ্যবাদ বিরোধিতা, সামরিক শাসন বিরোধিতা, কৃষক ও শ্রমিকের অধিকার। ভাসানী ন্যাপকে গড়ে তোলেন গণ আন্দোলনের প্ল্যাটফর্ম হিসেবে। সামরিক শাসন বিরোধী আন্দোলন। আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে ভাসানী ছিলেন প্রথম সারির নেতা। তিনি সামরিক শাসনকে অবৈধ ঘোষণা করেন, গণ অভ্যুত্থানের ডাক দেন, কৃষক ও শ্রমিকদের সংগঠিত করেন। এই সময় তিনি বহুবার কারাবন্দী হন। বামপন্থী রাজনীতিতে ভাসানী। ভাসানী ছিলেন একজন স্বাতন্ত্র্য বামপন্থী নেতা। তিনি সোভিয়েত ও চীনা সমাজতন্ত্র উভয়কেই পর্যবেক্ষণ করেন। অন্ধ মতাদর্শ অনুসরণ করেননি। দেশীয় বাস্তবতায় সমাজতন্ত্র চেয়েছেন। তিনি বলতেন, বিদেশি বই নয়, দেশের মাটি থেকেই রাজনীতি জন্ম নিতে হবে। চীন ও ভিয়েতনাম প্রসঙ্গ।
ভাসানী চীনের সমাজতান্ত্রিক বিপ্লব ও ভিয়েতনামের সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রাম থেকে অনুপ্রাণিত হন, তবে তিনি কখনোই নিজ দেশকে বিদেশি শক্তির অধীন করতে চাননি। ভাষা আন্দোলনে ভাসানীর ঐতিহাসিক ভূমিকা, আওয়ামী লীগের প্রতিষ্ঠা ও নেতৃত্ব, যুক্তফ্রন্টের বিজয়, আদর্শগত কারণে আওয়ামী লীগ থেকে বিচ্ছেদ, ন্যাপ ও বামপন্থী রাজনীতির উত্থান। এই পর্যায়েই ভাসানী পরিণত হন একজন আদর্শনিষ্ঠ, আপোষহীন ও বিপ্লবী গণনেতায়। মুক্তিযুদ্ধ, স্বাধীন বাংলাদেশে ভূমিকা, মৃত্যু ও ঐতিহাসিক মূল্যায়ন। ৬ দফা আন্দোলন ও ভাসানীর অবস্থান। ১৯৬৬ সালে শেখ মুজিবুর রহমান ঘোষিত ৬ দফা আন্দোলন ছিল পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের একটি সুস্পষ্ট দাবি। মাওলানা ভাসানী ৬ দফার মূল লক্ষ্য পশ্চিম পাকিস্তানি শোষণের অবসান এর সঙ্গে একমত ছিলেন, তবে তিনি মনে করতেন ৬ দফা ছিল মধ্যবিত্ত নির্ভর ও সাংবিধানিক কাঠামোর মধ্যে সীমাবদ্ধ। ভাসানীর বক্তব্য ছিল, ৬ দফা ভালো, কিন্তু কৃষকের ভাতের নিশ্চয়তা কোথায়? এই কারণে তিনি ৬ দফাকে সমর্থন করলেও আরও মৌলিক সামাজিক পরিবর্তনের কথা বলেন। ১৯৬৯-এর গণ অভ্যুত্থান। আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে ১৯৬৯ সালে যে গণ অভ্যুত্থান ঘটে, সেখানে ভাসানীর ভূমিকা ছিল ঐতিহাসিক। ভাসানীর অবদান: গ্রামে গ্রামে আন্দোলনের ডাক, কৃষক ও শ্রমিককে রাজপথে নামানো, সামরিক শাসনের বিরুদ্ধে সরাসরি সংগ্রামের আহ্বান। তিনি ঘোষণা করেন, এই শাসন উৎখাত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এই গণ অভ্যুত্থানই শেষ পর্যন্ত আইয়ুব খানের পতন ঘটায়। ১৯৭০-এর নির্বাচন ও ভাসানীর দৃষ্টিভঙ্গি। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে ভাসানীর নেতৃত্বাধীন ন্যাপ উল্লেখযোগ্য সাফল্য পায়নি, তবে ভাসানী ফলাফল মেনে নেন এবং বলেন, জনগণের রায়ই শেষ কথা। তিনি বুঝতে পারেন, ইতিহাসের নেতৃত্ব নতুন প্রজন্মের হাতে চলে যাচ্ছে। মুক্তিযুদ্ধ ও ভাসানীর ভূমিকা। ১৯৭১। মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন। ১৯৭১ সালের মার্চ মাসে যখন পাকিস্তানি সেনাবাহিনী গণহত্যা শুরু করে, ভাসানী দ্বিমতহীন ভাষায় বলেন, এবার যুদ্ধ ছাড়া মুক্তি নেই। তিনি মুক্তিযুদ্ধকে সমর্থন জানান এবং আন্তর্জাতিক মহলে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গঠনে ভূমিকা রাখেন। আন্তর্জাতিক ভূমিকা। ভাসানী ভারত, সোভিয়েত ইউনিয়ন, চীন সহ বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে যোগাযোগ করে মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করেন। স্বাধীনতার পর ভাসানীর রাজনীতি। নতুন রাষ্ট্র, পুরনো শঙ্কা। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ভাসানী আশা করেছিলেন শোষণমুক্ত সমাজ, কৃষকের অধিকার, সাম্যভিত্তিক রাষ্ট্র, কিন্তু খুব দ্রুতই তিনি হতাশ হন। সমালোচনামূলক অবস্থান। তিনি স্বাধীন বাংলাদেশে দুর্নীতির সমালোচনা করেন, ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির বিরোধিতা করেন, গণতন্ত্রের অবক্ষয়ের বিরুদ্ধে কথা বলেন। তিনি বলেন, স্বাধীনতা এসেছে, কিন্তু মুক্তি এখনও আসেনি। রাজনীতি থেকে ধীরে ধীরে সরে যাওয়া। স্বাধীনতার পর ভাসানী সক্রিয় রাজনীতি থেকে ধীরে ধীরে সরে যান। তিনি সন্তোষে অবস্থান করে কৃষকদের সঙ্গে সময় কাটান, ধর্মীয় ও নৈতিক আলোচনা করেন, তরুণদের উপদেশ দেন। তিনি ক্ষমতার রাজনীতি থেকে দূরে থাকলেও নৈতিক নেতৃত্ব দিয়ে যান। ব্যক্তিজীবন ও জীবন আচরণ। ভাসানীর জীবন ছিল অত্যন্ত সাধারণ। মাটির ঘরে বসবাস, সাধারণ পোশাক, বিলাস বর্জিত জীবন। তিনি বিশ্বাস করতেন, নেতা যত সাধারণ, জনগণ তত শক্তিশালী। মৃত্যু। মৌলানা আব্দুল হামিদ ভাসানী ১৯৭৬ সালে ১৭ নভেম্বর টাঙ্গাইলের সন্তোষে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে জাতি হারায় এক আপোষহীন গণনেতা, এক নৈতিক অভিভাবক, এক সংগ্রামী আলেম। তাকে সন্তোষেই সমাহিত করা হয়। ঐতিহাসিক মূল্যায়ন। কেন ভাসানী ব্যতিক্রম? ভাসানী ব্যতিক্রম কারণ তিনি ক্ষমতার জন্য রাজনীতি করেননি। তিনি সাম্রাজ্যবাদ ও স্বৈর শাসনের বিরুদ্ধে আপোষহীন ছিলেন। তিনি ধর্ম ও সমাজতন্ত্রকে মানব মুক্তির দর্শনে একত্র করেছিলেন। সমালোচনা। কিছু সমালোচক বলেন,
তিনি অতিরিক্ত আবেগপ্রবণ ছিলেন, সংগঠন ধরে রাখতে পারেননি। তবে ইতিহাস প্রমাণ করেছে ভাসানীর রাজনীতি ছিল সময়ের চেয়ে এগিয়ে। ভাসানীর উত্তরাধিকার। আজও ভাসানী প্রাসঙ্গিক, কারণ বৈষম্য এখনও বিদ্যমান, কৃষক এখনও বঞ্চিত, সাম্রাজ্যবাদী প্রভাব এখনও সক্রিয়। ভাসানীর দর্শন আমাদের শেখায়, ন্যায় বিচার ছাড়া স্বাধীনতা অর্থহীন। মাওলানা আব্দুল হামিদ ভাসানী ছিলেন ইতিহাসের এক জীবন্ত বিবেক। তিনি কোনো দলের নেতা নন, তিনি ছিলেন মজলুম মানুষের নেতা। এই ইতিহাস আমাদের স্মরণ করিয়ে দেয়, ভাসানী মানে সাহস, ত্যাগ ও অপসহীনতা। প্রিয় দর্শক, আপনি যদি এই ধরনের ঐতিহাসিক ও শিক্ষণীয় কাহিনী শুনতে ভালোবাসেন, তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। আল্লাহ হাফিজ।